সপ্তগ্রাম। বাংলার গাঙ্গেয় সভ্যতার উত্থান পতন হয়েছে গঙ্গার ভাঙা গড়ার তালে তালে। গঙ্গা একসময় ত্রিবেণীর কাছে এসে তিনটি ধারায় ভাগ হয়ে যেত। সরস্বতীর ধারা দক্ষিণ পশ্চিমে সাতগাঁয়ের পাশ দিয়ে প্রবাহিত হতো, যমুনার ধারা দক্ষিণ পূর্বে বয়ে যেত এবং ভাগীরথীর ধারা দক্ষিণে হুগলি ও আদিগঙ্গার প্রবাহপথে কলকাতা, কালীঘাট, গড়িয়া, বারুইপুর, মগরার পাশ দিয়ে গিয়ে সমুদ্রে পড়ত। সরস্বতীর ধারা একসময় তমলুকের কাছে কোনো খাড়িতে গিয়ে পড়ত এবং শুধু দামোদর ও রূপনারায়ণ নয়, অন্যান্য অজস্র ছোট ছোট নদীর জলধারা মিশত তার সঙ্গে। তমলুকের মতন সাতগাঁয়েও বাণিজ্য তরীর চলাচলের পথে কোনো বাধা ছিল না। চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত একাধিক বিদেশি পর্যটক যারা বাংলাদেশে জলপথে সাতগাঁয়ের বন্দরে এসেছেন, তাঁরা সকলেই বলেছেন যে সমুদ্রকূল থেকে সপ্তগ্রামের দূরত্ব খুব বেশি নয়। একথা বলার তাৎপর্য হলো এই যে সরস্বতীর দক্ষিণ পশ্চিমমুখী ধারা দামোদর, রূপনারায়ণ প্রভৃতি নদ নদীর প্রবাহের সঙ্গে মিলিত হয়ে ভাগীরথীর দক্ষিণাভিমুখী সম্মিলিত ধারায় বয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়ত। বণিকদের বাণিজ্য তরী সহজেই সমুদ্র ছেড়ে নদীপথে সপ্তগ্রাম এসে পৌঁছত এবং মধ্যযুগের বিদেশি পর্যটকরা তাই প্রায় সকলেই এসে সপ্তগ্রামে নামতেন, যেমন প্রাচীন হিন্দু যুগের পর্যটকরা নামতেন তমলুক বন্দরে। তমলুক বন্দরের প্রাধান্য কমতে থাকে অষ্টম শতাব্দী থেকে এবং নদীমুখে চড়া পড়ার জন্য তারপর থেকে তমলুকের দ্রুত অবনতি হতে থাকে। তমলুকের অবনতির পর থেকেই মনে হয় বন্দর হিসাবে পশ্চিমবঙ্গে সপ্তগ্রামের প্রাধান্য বাড়তে থাকে নবম দশম শতাব্দী থেকে, অর্থাৎ হিন্দু যুগেই ব্র্যাকেটে পাল ও সেন রাজাদের আমলেই ব্র্যাকেট ক্লোজড সপ্তগ্রামের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। বন্দর কেন্দ্র করে সপ্তগ্রামে লোকালয় ও বাণিজ্যনগর গড়ে উঠতে থাকে। তারপর মুসলমান যুগের প্রায় গোড়া থেকেই সপ্তগ্রাম মুসলমান শাসকদের অন্যতম শাসন কেন্দ্র হয়ে ওঠে এবং চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত সপ্তগ্রামের স্বর্ণযুগ বললে ভুল হয় না। সপ্তদশ শতাব্দীতে হুগলি, ব্যান্ডেল, চুঁচুড়া এবং অষ্টাদশ শতাব্দী থেকে কলকাতা বাংলার প্রধান বাণিজ্যনগর ও সভ্যতা কেন্দ্র হয়ে ওঠে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহাসিক প্রমাণ যা পাওয়া যায় তা থেকে সপ্তগ্রামের ইতিহাস সম্বন্ধে এছাড়া অন্য কোনো ছবি আঁকা যায় না। সপ্তগ্রামের অতীত ইতিহাসের নিদর্শন আজ অধিকাংশই সরস্বতীর প্রাচীন গর্ভে বিলীন। বণিকের বাণিজ্যতরী চলাচলে সরগরম সপ্তগ্রাম নগর ও সরস্বতী নদী দুই আজ প্রায় লুপ্ত হয়ে গেছে। সরস্বতী এখন ক্রমবিলীয়মান খালে পরিণত হয়েছে এবং ত্রিবেণী সপ্তগ্রাম অঞ্চলে আজও তার শীর্ণকায় অস্তিত্ব দেখা যায়। একখানা নৌকাও আজ সরস্বতীর বুকে দাঁড় বেয়ে চলতে পারে না। শীত গ্রীষ্মকালে জলের রেখাটুকু পর্যন্ত অনেক জায়গায় নিশ্চিহ্ন হয়ে যায়। সুতরাং সপ্তগ্রামের স্বর্ণযুগের কাহিনী রচনা করা আজ সত্যই কঠিন। তবু আশেপাশের নিদর্শন, ঐতিহাসিক ও সাহিত্যিক প্রমাণাদি থেকে সপ্তগ্রামের লুপ্ত ইতিহাস কিছুটা পুনরুদ্ধার করা সম্ভব। ইতিহাস, সাহিত্য ও পর্যটকদের বিবরণ থেকে সপ্তগ্রামের যে উল্লেখ পাওয়া যায় তার কালানুক্রমিক পরিচয় এই: 1. ত্রয়োদশ শতাব্দীর শেষ অর্থাৎ 1298 সাল থেকে একাধিক আরবি, ফার্সি শিলালিপি পাওয়া যায় সপ্তগ্রাম অঞ্চলে। 2. 1328 সালে মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে বাংলাদেশের 3টি শাসন কেন্দ্রের মধ্যে সাতগাঁ একটি বলে জানা যায়। পশ্চিমবঙ্গের প্রধান শাসনকেন্দ্র ছিল সাতগাঁ, বাকি দুটি ছিল লক্ষণাবতী ও সোনারগাঁ। 3. ফখরুদ্দিনের রাজত্বকালে ইবন বতুতা বাংলাদেশে বেড়াতে এসে সাতগাঁর বন্দরে অবতরণ করেন 1345-46 সালে। 4. চৈতন্য জীবনী সাহিত্য চৈতন্য ভাগবত গ্রন্থে সপ্তগ্রামের বর্ণনা পাওয়া যায় 1530-40 সালে। 5. 1537-38 সাল থেকে সাতগাঁ সম্বন্ধে পর্তুগিজদের বিবরণ পাওয়া যায়।
6. রালফ ফিচো সাতগাঁয়ের উল্লেখ করেন 1583 থেকে 91 সালে। 7. মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে সপ্তগ্রামের বর্ণনা আছে 1574 থেকে 1604 সালের মধ্যের কথা। তারপরেই সপ্তগ্রামের অবনতির যুগ। ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে সপ্তগ্রাম ত্রিবেণী অঞ্চল মুসলমান অধিকারে আসে বলে মনে হয়। তার আগে সপ্তগ্রাম হয়তো কোনো হিন্দু সামন্ত রাজার শাসনাধীন ছিল। এই প্রসঙ্গে সেন রাজাদের বিজয়পুর রাজধানীর কথা মনে পড়ে। লক্ষণ সেনের সভাকবি ধৈ সেন রাজাদের রাজধানী বিজয়পুর বলে উল্লেখ করেছেন। পবনদূত নামে যে দূত কাব্য ধৈ রচনা করেছেন তাতে বিজয়পুরের যে ভৌগোলিক অবস্থানের নির্দেশ পাওয়া যায় তা থেকে বোঝা যায় যে বিজয়পুর ত্রিবেণীর কাছে গঙ্গার তীরে কোথাও অবস্থিত ছিল। ত্রিবেণীর পূর্ব তীরে হালিশহরের কাছে বীজপুর অঞ্চল মনে হয় এই বিজয়পুরের স্মৃতি বহন করছে। লক্ষণ সেনের সময় থেকে সেন রাজাদের 3 জায়গায় 3টি রাজধানী থাকাও অসম্ভব নয়। একটি ছিল পশ্চিমবঙ্গে গঙ্গা তীরে বীজপুর বা বিজয়পুর, দ্বিতীয়টি ছিল পাল রাজধানী রামাবতীর কাছে লক্ষণাবতীতে, তৃতীয়টি ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে। বিক্রমপুর থেকে বোধহয় অরিরাজ দনুজ মাধব ব্র্যাকেটে দেব বংশের বিখ্যাত দশরথ দেব ব্র্যাকেট ক্লোজড সোনারগাঁয়ে রাজধানী স্থানান্তরিত করেন 1280 সালের কাছাকাছি কোনো সময়ে। সেই সময় দক্ষিণ পশ্চিমবঙ্গেও হয়তো বীজপুর থেকে সাতগাঁয়ের প্রাধান্য বাড়তে থাকে। তখন সাতগাঁ কোনো হিন্দু সামন্ত রাজার অধীন ছিল বলে মনে হয়। পশ্চিমবঙ্গে তুকরাল খাঁ ও উড়িষ্যা রাজ প্রথম নরসিংহদেবের অভিযানের সময় 1242-43 সালেও দেখা যায় সপ্তগ্রাম মুসলমান অধিকারভুক্ত ছিল না এবং স্বাধীন হিন্দু রাজা সেখানে রাজত্ব করতেন। সপ্তগ্রাম ব্র্যাকেটে সাতগাঁও ব্র্যাকেট ক্লোজড ওয়াজ স্টিল unsubdued and the district of Nodia was strewn with semi-independent Hindu rajas. Brackete Dhaka History of Bengal Volume 2 page 43 bracket closed. এই হিন্দু রাজা কে ছিলেন জানা যায় না। হয়তো ভূদেব নৃপতি বা তাঁর পূর্বপুরুষ কেউ ছিলেন। ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে সপ্তগ্রাম অঞ্চল মুসলমানরা যুদ্ধ করে দখল করেন। এই যুদ্ধে গাজী সাহেবরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ত্রিবেণীর জাফর খাঁ গাজীর জিহাদের কাহিনী থেকে তার প্রমাণ পাওয়া যায়। জাফর খাঁর মাদ্রাসার শিলালিপিও তার প্রমাণ। 1328 সাল থেকে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে সাতগাঁ দক্ষিণ পশ্চিমবঙ্গের প্রধান শাসন কেন্দ্র হয় এবং আজম উল মুলক ইহাইয়া সাতগাঁর শাসনকর্তা নিযুক্ত হন। তারপর ফখরুদ্দিনের রাজত্বকালে বিখ্যাত পর্যটক ইবন বতুতা যখন বাংলাদেশে আসেন তখন তিনি এই সাতগাঁ বন্দরে নামেন। অনেকে বলেন ইবন বতুতা চাটিগাঁ বা চট্টগ্রাম বন্দরে এসে নেমেছিলেন, কিন্তু কথা ঠিক নয়। বতুতা সাতগাঁ বা সপ্তগ্রাম বন্দরে এসেই নেমেছিলেন। তার বিবরণ থেকেই তা পরিষ্কার বোঝা যায়। সাতগাঁ তখন সমুদ্রকূল থেকে বেশি দূরে ছিল না। সমুদ্রগামী বড় বড় বাণিজ্য পথ তখন সাতগাঁ পর্যন্ত সহজেই যাতায়াত করত। সাতগাঁ ছিল তখন দক্ষিণ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বন্দর ও বাণিজ্য নগর। তমলুকের পর তখন সাতগাঁয়ের সমৃদ্ধির যুগ। বতুতা পরিষ্কার বলেছেন যে গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে যেখানে হিন্দু তীর্থযাত্রীদের সমাবেশ হয় সাতগাঁ তার কাছেই অবস্থিত। সুতরাং সাতগাঁ কখনো চাটিগাঁ বা চট্টগ্রাম হতে পারে না। আচার্য যদুনাথ সরকারও এই কথা বলেছেন। 1 নম্বর ফুটনোট হিস্টোরি অফ বেঙ্গল ঢাকা ইউনিভ ভলিউম 2 p100 ফুটনোট। আবার টেক্সটে ফিরে আসছি। That Ibn Battuta entered Bengal through the port of Satgaon admits of no doubt. The traveller's own statements dissipate all misgivings on this point.
He says that it lay near the confluence of Ganges and the Jamuna, where the Hindus went on pilgrimage, and was situated on the sea coast, that the Ganges and the Jamuna united near Shadgaon and not near Chittagong, is borne out by Abul Fazl Jarrett, volume 2, p. 120-121 bracket closed. Again, Chittagong was situated inland of the sea coast and could not obviously be the base from which Fakhruddin sailed out in summer with his flotilla for an attack upon Lakhnavati, as stated by Ibn Battuta. So, the concentration of Sutkawan being Chittagong holds little water. সুতরাং বতুতার সুতকাওয়ান যে চাটিগাঁও নয় সাতগাঁ, তাতে কোনো সন্দেহ নেই। সাতগাঁ থেকেই সোজা জলপথে ইবন বতুতা শ্রীহট্টের মুসলমান ফকির সন্দর্শনে যাত্রা করেছিলেন। বতুতার বিবরণ পড়ে সাতগাঁ বন্দরের যে ছবি চোখের সামনে ভেসে ওঠে, আজ কোথায় সে ছবি অন্তর্ধান করে গেছে প্রাকৃতিক পরিবর্তনের ফলে ভাবলেও অবাক হতে হয়। একসময় সাতগাঁ বন্দর থেকে বিশাল নৌবহর নিয়ে ফখরুদ্দিন যুদ্ধযাত্রা করেছিলেন লক্ষণাবতীর দিকে। সরস্বতী নদীর তখন কি বিশাল রূপ ছিল এবং সমুদ্রের সঙ্গে তার যোগাযোগ কত ঘনিষ্ঠ ছিল, আজকের ক্ষীণস্রোতা সরস্বতীর দিকে চেয়ে তা কল্পনাও করা যায় না। সপ্তগ্রামের স্বর্ণযুগের সূচনা তখন থেকেই হয়েছে, চতুর্দশ শতাব্দী থেকেই। পশ্চিমবঙ্গের বণিক শ্রেণী ধীরে ধীরে সপ্তগ্রামে এসে বসবাসও করতে আরম্ভ করেছেন। সুবর্ণ বণিক, গন্ধ বণিক, তাম্বুলি বণিক প্রভৃতি সকল শ্রেণীর বণিক। বণিকদের প্রধান বসতি কেন্দ্র হিসাবে সপ্তগ্রামের প্রাধান্য এত বেড়ে যায় যে বণিক সমাজে সপ্তগ্রামবাসীদের একটা স্বতন্ত্র কুলমর্যাদা গড়ে ওঠে। তার নাম সপ্তগ্রামী কুল। ইবন বতুতার পরিভ্রমণের প্রায় 200 বছর পরে, তাই বৃন্দাবন দাস যখন চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেন, নিত্যানন্দ যখন সপ্তগ্রামে বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য যান, তখন সপ্তগ্রামের বণিক সমাজের যে বর্ণনা তিনি দিয়েছেন তাতে আদৌ কোনো রূপ অতিরঞ্জন আছে বলে আমাদের মনে হয় না। কতদিন থাকি নিত্যানন্দ খরদহে, সপ্তগ্রামে আইলেন সর্বগণ সহে। উদ্ধারণ দত্ত ভাগ্যবন্তের মন্দিরে, রহিলেন মহাপ্রভু ত্রিবেণীর তীরে। কায়মনোবাক্যে নিত্যানন্দের চরণ, ভজিলেন অকৈতবে দত্ত উদ্ধারণ। যতেক বণিককুল উদ্ধারণ হইতে, পবিত্র হইল দ্বিধা নাহিক ইহাতে। বণিক তারিতে নিত্যানন্দ অবতার, বণিকেরে দিলা প্রেম ভক্তি অধিকার। সপ্তগ্রামে প্রতি বণিকের ঘরে ঘরে, আপনে শ্রী নিত্যানন্দ কীর্তন বিহারে। বণিক সকল নিত্যানন্দের চরণ, সর্বভাবে ভজিলেন লইয়া শরণ। বণিক সভের কৃষ্ণ ভজন দেখিতে, মনে চমৎকার পায় সকল জগতে। নিত্যানন্দ মহাপ্রভুর মহিমা অপার, বণিক অধম মূর্খ যে কইল উদ্ধার। সপ্তগ্রামে মহাপ্রভু নিত্যানন্দ রায়, গণসহ সংকীর্তন করেন লীলায়। সপ্তগ্রামে যত হইল কীর্তন বিহার, শত বৎসরেও তাহা নারী বর্ণিবার। ব্র্যাকেটে চৈতন্য ভাগবত অন্ত পঞ্চম অ ব্র্যাকেট ক্লোজড। ইবন বতুতার প্রায় 200 বছর পরে সপ্তগ্রামের ছবি এঁকেছেন বৃন্দাবন দাস। এর মধ্যে একটুও অতিরঞ্জন আছে বলে মনে হয় না। সপ্তগ্রামে উদ্ধারণ দত্তের শ্রীপাঠটিতে গেলে চৈতন্য ভাগবতকারের এই চিত্রের কথা মনে পড়ে, আর মনে পড়ে সপ্তগ্রামের সেই বণিক সমাজের কথা। বখতিয়ার খিলজির নদিয়া অভিযানের প্রায় 1 শতাব্দী পরে সপ্তগ্রামের উল্লেখ পাওয়া যায় মুসলমান শিলালিপিতে। এই 1 শতাব্দীও ব্র্যাকেটে ত্রয়োদশ শতাব্দী ব্র্যাকেট ক্লোজড যে সপ্তগ্রাম কোনো হিন্দু সামন্ত নৃপতির অধীন ছিল তা বুঝতে কষ্ট হয় না। সপ্তগ্রামের প্রাধান্য তখনও কমেনি, বরং সপ্তগ্রামের স্বর্ণযুগ তখন। আফ্রিকান পর্যটক ইবন বতুতা সপ্তগ্রামের যে বর্ণনা দিয়েছেন
তা থেকেই তার সমৃদ্ধির পরিষ্কার আভাস পাওয়া যায়। শুধু প্রধান বন্দরনগর নয়, বাংলার সুলতানের বাসস্থান ছিল তখন সপ্তগ্রামে। নাম দেখেই বোঝা যায় 7টি গ্রাম জুড়ে ছিল সেকালের সপ্তগ্রামের সীমানা। সপ্তঋষির সাধনার স্থান ত্রিবেণী সঙ্গমের নিকটবর্তী সপ্তগ্রাম যে হবে তাতে কোনো বিস্ময়ের কারণ নেই। কিন্তু সপ্তগ্রাম নামের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। 7টি গ্রাম নিয়েই ছিল সপ্তগ্রাম। 1 নম্বর ফুটনোট, N.L. দে, দ্য জিওগ্রাফিক্যাল ডিকশনারি অফ অ্যান্সিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল ইন্ডিয়া, 2nd edition, p 178 to 179। আবার টেক্সটে ফিরে আসছি। Formerly, Saptagrama implied 7 villages: বাঁশবেড়িয়া, কৃষ্টপুর, বাসুদেবপুর, নিত্যানন্দপুর, শিবপুর, শম্ভচোরা অ্যান্ড বলদঘাটি। এই 7টি গ্রামের প্রায় সবগুলিরই অস্তিত্ব এখনও আছে, কিন্তু তা দেখে তাদের অতীতের সেই যৌথ সত্তা ও সমৃদ্ধির কোনো পরিচয় পাওয়া যায় না। বাঁশবেড়ের মতন 2-1টি গ্রামের বর্তমান অবস্থা দেখে কেবল এই কথাই মনে হয় যে বাংলার সভ্যতা কতখানি প্রকৃতি নির্ভর, অর্থাৎ নদী মুখাপেক্ষী। তমলুক, সপ্তগ্রাম, হুগলির মতন কলকাতাও যে একদিন পরিত্যক্ত সভ্যতার কলরবশূন্য সমাধিক্ষেত্রে পরিণত হবে না তা বলা যায় না। অবশ্য আজ আর বাণিজ্যের সম্পদ শুধু জলপথ নির্ভর নয়, রেলপথ, মোটরপথ ও বিমানপথ নির্ভরও বটে। সুতরাং বন্দর নগর হিসাবে ভবিষ্যতে নগণ্য বলে গণ্য হলেও তমলুকের বা সপ্তগ্রামের দুর্ভাগ্য হয়তো কোনোদিন কলকাতার হবে না। সপ্তগ্রামের কথা বলি। সপ্তগ্রামের বিস্ময়কর সমৃদ্ধির জন্যই গাজী জাফর খাঁ সিংহ বিক্রমে স্থানীয় বিধর্মীদের বিরুদ্ধে লড়াই করে এই অঞ্চল দখল করেছিলেন। সপ্তগ্রামের সাংস্কৃতিক প্রাধান্য ছিল বলেই এই অঞ্চলে হিন্দু দেবদেবী ও দেবালয়ের উপাদান দিয়ে মসজিদ ও মাদ্রাসা তৈরির প্রয়োজন হয়েছিল। পান্ডুয়া, ত্রিবেণীর মতন সপ্তগ্রামের মসজিদেও হিন্দু ভাস্কর্যের নিদর্শন যথেষ্ট দেখা যায়। ভাঙা দেবমূর্তির পিছনে আরবি লিপি উৎকীর্ণ করা হয়েছে। উৎকীর্ণ এইসব আরবি লিপি থেকে জানা যায় যে মামুদ শাহের রাজত্বকালে হিজরি 892 বা 1497 সালে তব্বিয়ত খাঁ একটি মসজিদ নির্মাণ করেন। সপ্তগ্রামে এখন এই মসজিদের ভগ্নাবশেষ ছাড়া কিছু নেই। আরেকটি বড় মসজিদ 926 হিজরিতে (1529 সাল) সৈয়দ জামাল দিন হুসেন নির্মাণ করেন। তৃতীয় মসজিদ উলুগ নূর 892 হিজরিতে (1487 সালে) তৈরি করেন। এছাড়া সৈয়দ ফখরুদ্দিনের তাঁর স্ত্রীর ও খোজার সমাধিও আছে। মসজিদ নির্মাণের লিপিগত প্রমাণ থেকে বোঝা যায় 15 শতাব্দীর মধ্যে সপ্তগ্রাম শুধু মুসলমান শাসনকেন্দ্র রূপে নয়, মুসলমান ধর্ম ও সংস্কৃতি কেন্দ্র রূপেও অগ্রগণ্য হয়ে ওঠে। হিন্দু ধর্ম সংস্কৃতির অন্যতম কেন্দ্রকে মুসলমান ধর্ম সংস্কৃতির প্রধান কেন্দ্রে পরিণত করার কাজ শেষ হয়ে যায় 15 শতাব্দীর মধ্যে। আনুমানিক 1486 সালে শ্রী চৈতন্যের জন্ম হয়। তার প্রায় 200 বছর আগে জাফর খাঁ সপ্তগ্রাম অঞ্চল জয় করেন। 14 শতাব্দীতে শ্রী চৈতন্যের জন্মের 1 শতাব্দী আগেই চট্টগ্রাম পশ্চিমবঙ্গের অন্যতম মুসলমান শাসনকেন্দ্র হয়ে ওঠে। শ্রী চৈতন্যের জন্মের প্রায় 150 বছর আগে আফ্রিকান পর্যটক ইবন বতুতা সপ্তগ্রামে এসেছিলেন। সপ্তগ্রামের সমৃদ্ধির স্বর্ণযুগ ছিল তখন। 15 শতাব্দীতে সংঘাত ও বিরোধের পর্ব যে শেষ হয়ে গিয়েছিল তাও অনুমান করা যায়। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোক তখন সুখ শান্তিতে বাংলার শ্রেষ্ঠ বাণিজ্য নগরে বসবাস করছে। মুসলমান গাজী সাহেবদের ঐতিহাসিক ভূমিকার কথা ভুলে গিয়ে হিন্দু মুসলমান সকলেই তখন গাজীর দরগায় প্রার্থনা ও পুজো করছেন। এই শান্তি ও শৃঙ্খলার জন্যই হিন্দু বণিকরা তখন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে উঠে এসে সপ্তগ্রামে বসবাস আরম্ভ করেছেন। 19 শতাব্দীর কলকাতার মতন 15 ও 16 শতাব্দীর সপ্তগ্রাম
বণিক সম্প্রদায়ের কাছে প্রধান আকর্ষণ কেন্দ্র ছিল। পরে সুবর্ণ বণিক সমাজে স্বতন্ত্র সপ্তগ্রামীয় সমাজের উৎপত্তি থেকে সপ্তগ্রামের প্রাধান্য ও প্রতিষ্ঠার কথা পরিষ্কার বোঝা যায়। সুবর্ণ বণিকদের কুলচি গ্রন্থে দেখা যায় যে 1514 খ্রিস্টাব্দে কর্জনা সমাজ ভঙ্গ হয়। 1436 শকে ভাঙ্গিল কর্জনা। বিশেষ বণিক সব ছিল সুখবাসী, পরিবার সহিত হইল নানা দেশী। 1537 সালে কর্জনা সমাজের অজ্জর চন্দ্র খাঁ পরলোক গমন করলে তাঁর দুই ভাগ্নে পতিরাজ দে ও নীলাম্বর দত্ত ভাট পাঠিয়ে দূর দূরান্তের সুবর্ণ বণিকদের শ্রাদ্ধে নিমন্ত্রণ করেন। সমাজভঙ্গের আগে কর্জনায় 792 ঘর সুবর্ণ বণিকের বাস ছিল। তার মধ্যে 502 ঘর নিমন্ত্রণ রক্ষার জন্য কর্জনায় উপস্থিত হন, বাকি 290 ঘর হন না। এই 290 ঘর সুবর্ণ বণিক সপ্তগ্রামীয় বলে পরিচিত হন। 1 নম্বর ফুটনোট, নিমাই চাঁদ শীল, সুবর্ণ বণিক, পৃষ্ঠা 65। আবার টেক্সটে ফিরে আসছি। এই কাহিনীর ঐতিহাসিক ভিত্তি আছে। বোঝা যায় সপ্তগ্রামীয় বণিকদের মধ্যে ঐশ্বর্য ও সমৃদ্ধির জন্য তখন আত্মাভিমান দেখা দেয় এবং সেই জন্য তাঁরা স্বতন্ত্র কুলমর্যাদা দাবি করেন। কুলজির কালের সঙ্গে ঐতিহাসিক কালও অনেকটা মিলে যায়, কারণ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত রচনার কালও 16শো শতাব্দীর গোড়ার দিক। সেই সময়ই দেখা যায় কর্জনার ব্র্যাকেটে বর্ধমান ব্র্যাকেট ক্লোজড সমাজ ভেঙে গিয়ে সপ্তগ্রামীয় সমাজ স্বতন্ত্র মর্যাদায় গড়ে উঠছে। সুতরাং বৃন্দাবন দাসের সপ্তগ্রামের সুবর্ণ বণিক সমাজ বর্ণনা আদৌ কাল্পনিক নয়, ঐতিহাসিক। পরবর্তীকালে অনেক বিখ্যাত বণিক বংশ এই সপ্তগ্রাম থেকে হুগলি চুঁচুড়া হয়ে কলকাতা শহরে আসেন। তার মধ্যে কলকাতার অন্যতম প্রধান সুবর্ণ বণিক বংশ চোরবাগানের মল্লিকরা উল্লেখযোগ্য। চোরবাগানের মল্লিকদের আদিপুরুষ মধুশীলের অধস্তন ত্রয়োদশ পুরুষ যাদবশীল প্রথম মল্লিক উপাধি পান। মধুশীলের বংশধররা সপ্তগ্রামে এসে বসতি স্থাপন করেন। সপ্তগ্রামের অবনতির পর তাঁদের বংশধররা হুগলি চুঁচুড়াতে বাস করে কলকাতার গোবিন্দপুর অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। কলকাতায় প্রথম আসেন জয়রাম মল্লিক। গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের সময় তাঁরা বর্তমান পাথুরিয়া ঘাটা অঞ্চলে উঠে যান। 1 নম্বর ফুটনোট, আ শর্ট স্কেচ অফ রাজা রাজেন্দ্র মল্লিক বাহাদুর অ্যান্ড হিজ ফ্যামিলি, P8। আবার টেক্সটে ফিরে আসছি। বাংলার বণিক সমাজের এই বসতির ইতিহাসের সঙ্গে বাংলার ইতিহাসের উত্থান পতনের ধারা যে কত ঘনিষ্ঠভাবে জড়িত তা এই দৃষ্টান্ত থেকে বোঝা যায়। 16শো শতাব্দীর গোড়ার দিকে নিত্যানন্দ সপ্তগ্রামে বণিকের ঘরে ঘরে বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। তার প্রায় 200 বছর আগে গাজী জাফর খাঁ সপ্তগ্রাম প্রভৃতি অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। জাফর খাঁর আমলে যে সপ্তগ্রাম অঞ্চলে বিষ্ণু পূজা, সূর্য পূজা প্রভৃতির রীতিমতো প্রচলন ছিল এবং একাধিক বিষ্ণু মন্দির, সূর্য মন্দির ইত্যাদি ছিল, তা এখানকার মসজিদ ও মাদ্রাসার গাত্র সংলগ্ন দেবদেবীর মূর্তি ও দেবালয়ের ধ্বংসাবশেষ দেখেই বোঝা যায়। যে সপ্তগ্রামে একদিন বিষ্ণু পূজার প্রচলন ছিল, সেইখানেই নিত্যানন্দ চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব ধর্মের প্রচার করেছিলেন। একসময় জাফর খাঁর অনুচর যে মুসলমানরা সপ্তগ্রামে ধর্মযুদ্ধে বিষ্ণুদ্রোহিতার পরিচয় দিয়েছিলেন, তাঁরাও নিত্যানন্দের প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। প্রসঙ্গত বৃন্দাবন দাস তারও ইঙ্গিত করেছেন। অন্যের কি দায়, বিষ্ণুদ্রোহী যে যবন, তাহারাও পাদপদ্মে লইল শরণ। যবনের নয়নে দেখিতে প্রেমধার, ব্রাহ্মণেও আপনারে জন্মায় ধিক্কার। ব্র্যাকেটে অন্ত পঞ্চম অ ব্র্যাকেট ক্লোজড। বৃন্দাবন দাসের উক্তি অবিশ্বাস্য বলে মনে হয় না। ইতিহাসের কি বিচিত্র গতি! জাফর খাঁর 200 বছর পরে শ্রী চৈতন্য নিত্যানন্দের যুগে সপ্তগ্রামের
হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায় তা উল্লেখযোগ্য। শুধু তাই নয়, বিষ্ণুদ্রোহী জবনরা ব্র্যাকেটে জাফর খাঁর যুগের যে নিত্যানন্দের বৈষ্ণব ধর্ম প্রচারে অশ্রুপাত করছেন, বৃন্দাবন দাসের এই সামাজিক চিত্র স্মরণীয়। বিপ্রদাসের মনসা বিজয় কাব্যে সপ্তগ্রামের যে বর্ণনা পাওয়া যায় তাও মিথ্যা নয়, কারণ সেটা পঞ্চদশ শতাব্দীর শেষ বা ষোড়শ শতাব্দীর গোড়ার কথা, অর্থাৎ সপ্তগ্রামের স্বর্ণযুগের কথা। সপ্তগ্রাম সমাজের চমৎকার বর্ণনা করেছেন বিপ্রদাস। এক নম্বর ফুটনোট, এশিয়াটিক সোসাইটির বিবলিওথিকা ইন্ডিকা সিরিজে প্রকাশিত ডক্টর সুকুমার সেন সম্পাদিত মনসা বিজয়, অষ্টম পালা, পৃষ্ঠা 142 থেকে 43। আবার টেক্সটে ফিরে আসছি। বুহিত্র চাপায়া কুলে চাঁদ অধিকারী বলে, দেখিব কেমন সপ্তগ্রাম, তথা সপ্ত ঋষিস্থান, সর্বদেব অধিষ্ঠান, সখ্য মোক্ষ রম্যন্তর ধাম, অভিনব সুরপুরী, দেখি ঘর সারি সারি, প্রতি ঘরে কনকের বাড়া, নানা রত্ন অবিশাল, জ্যোতির্ময় কাঁচা চাল, গজমুক্তা প্রলম্বিত ঝাড়া, সবে দেবে ভক্তি অতি, প্রতি ঘরে নাগমূর্তি, রত্নময় সকল প্রাসাদে, নিবসে যবন যত, তাহাবা বলিব কত, মঙ্গল পাঠান মোকাদিম, সৈয়দ মোল্লা কাজী, কেতাব কোরআন বাজি, দুই উক্ত করে তছলিম। বৃন্দাবন দাস ও বিপ্রদাসের সপ্তগ্রাম বর্ণনা প্রায় সমসাময়িক। পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে ষোড়শ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সপ্তগ্রামের সামাজিক চিত্র এর মধ্যে পাওয়া যায়। সপ্তগ্রাম তখন অভিনব সুরপুরী, সারি সারি ঘর এবং প্রতি ঘরে কনকের বাড়া, তাছাড়া প্রতি ঘরে নানা দেবদেবীর মূর্তি। প্রচুর সম্ভ্রান্ত মুসলমানেরও বাস সপ্তগ্রামে। এর প্রায় 1 শতাব্দী পরে কবিকঙ্কন মুকুন্দরাম ব্র্যাকেটে 1574 থেকে 1604 খ্রিস্টাব্দের মধ্যে ব্র্যাকেট ক্লোজড তাঁর চণ্ডীমঙ্গল কাব্যে সপ্তগ্রামের যে বর্ণনা করেছেন তাতেও সপ্তগ্রামের অবনতির স্বীকৃতি পাওয়া যায় না। এসব সফরে যত সদাগর বইসে, যত ডিঙ্গা লইয়া তারা বাণিজ্যেতে আইসে, সপ্তগ্রামের বণিক কোথাও না যায়, ঘরে বসে সুখ মোক্ষ নানা ধন পায়। সপ্তগ্রামের বণিক কোথাও না যায়, এই কথার মধ্যে কি বণিকদের ধনসঞ্চয়গত আত্মতৃপ্তির ইঙ্গিত আছে? আছে, কিন্তু শুধু আত্মতৃপ্তির নয়, সপ্তগ্রামের অবনতিরও। আসলে মুকুন্দরাম সপ্তগ্রামের অবনতির যুগের বর্ণনা দিয়েছেন, কিন্তু তখনও যেহেতু সপ্তগ্রামের সমৃদ্ধির স্মৃতি অত্যন্ত উজ্জ্বল, তাই তিনি এই ধরনের ইঙ্গিত করেছেন এবং বলেছেন যে সপ্তগ্রামের লোক ঘরে বসে সুখ মোক্ষ নানা ধন পায়। কবিকঙ্কনের প্রতিটি কথার মূল্য আছে। বন্দর হিসাবে সপ্তগ্রামের প্রাধান্য কমে গিয়ে যখন হুগলির প্রাধান্য বাড়ছে, বাণিজ্যতরী যখন আর সপ্তগ্রামে যাতায়াত করছে না, তেমন সপ্তগ্রামের অবনতির নিশ্চিত সূচনা হয়েছে যখন, তখন মুকুন্দরামের শ্রীমন্ত সদাগর সপ্তগ্রাম দর্শন করেন। এর প্রমাণ আমরা পর্তুগিজদের ইতিহাস ও বিবরণ থেকেও পাই। ষোড়শ শতাব্দীর তৃতীয় দশক থেকেই দেখা যায় যে পর্তুগিজ বণিকরা সাতগাঁর বন্দরে আনাগোনা আরম্ভ করেছে, অর্থাৎ চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাসের সময় থেকেই সপ্তগ্রামে পর্তুগিজরা হানা দিচ্ছে। নিত্যানন্দ যখন সপ্তগ্রামে ধর্মপ্রচারের জন্য গিয়েছিলেন, তখন সেখানে 2-4 পর্তুগিজ বণিককে দেখাও তাঁর পক্ষে আশ্চর্য নয়। 1537-38 সালেই দেখা যায় যে পর্তুগিজ বণিকরা সপ্তগ্রামে বাণিজ্য কুঠি ও কাস্টম হাউস নির্মাণ করেছে এবং 1565 থেকে 67 সালের মধ্যেই তারা 30-35টা জাহাজ ভর্তি কাপড় চোপড়, চিনি, চাল ইত্যাদি সাতগাঁ থেকে চালান দিচ্ছে। 1565 থেকে 67 সালে সিজার ফ্রেডারিক সপ্তগ্রামে আসেন। তখনও যে সপ্তগ্রামের অবনতির সূচনা হয়নি
তা তাঁর বিবরণ থেকে বোঝা যায়। 1 নম্বর ফুটনোট, সি ফ্রেডেরিক্স ট্রাভেলস, এভরিম্যানস এডিশন, ভলিউম 3, পি 236-237। আবার টেক্সটে ফিরে আসছি। The city of Satagan is a reasonable fairy city for a city of the Moors, abounding with all things, and was governed by the king of Patane, and now is subject to the great Mughal. I was in this kingdom 4 months. ফ্রেডেরিকের আগমনের প্রায় বছর 30 পরে রাল্ফ ফিচ যখন সাতগাঁয়ে আসেন, ব্র্যাকেটে 1583 থেকে 91 সালে, ব্র্যাকেট ক্লোজড, তখন সপ্তগ্রাম সম্বন্ধে তিনি সামান্য উল্লেখ করেছেন এই বলে, আ ফেয়ারি সিটি ফর আ সিটি অফ দ্য মুরস অ্যান্ড ভেরি প্লেন্টিফুল অফ থিংস। কিন্তু হুগলি তখন সপ্তগ্রামের বদলে পর্তুগিজদের পোর্তো পিকুয়েনো বা ক্ষুদ্র বন্দর হয়ে উঠেছে। 16 শতাব্দীর ষষ্ঠ শতকেই যে সপ্তগ্রামের অবনতি আরম্ভ হয়েছে তা ফ্রেডেরিকের এই ভৌগোলিক বিবরণ থেকে পরিষ্কার বোঝা যায়। A good tides rowing before you come Sadgan, you shall have a place which is called Bator, and from thence upwards the ships do not go, because that upwards the river is very shallow and little water. বেতরের পর নদীর জল কমে যাওয়ায় বড় বড় নৌকা সাতগা পর্যন্ত চলাচল করতে পারত না। 1563 সালের কথা। রাল্ফ ফিচ তার অনেক পরে এসেছিলেন সপ্তগ্রামে, এবং তিনি আমাদের কবিকঙ্কন মুকুন্দরামের সমসাময়িক বলা চলে। সুতরাং কবিকঙ্কনের কথায় সপ্তগ্রামের সমৃদ্ধির বদলে অবনতি সূচিত হচ্ছে, এবং তাঁর উক্তির তাৎপর্য আছে। কৃষ্ণরামের ষষ্ঠী মঙ্গল কাব্যে ষষ্ঠী দেবী নানা দেশ ঘুরে নিজের পূজা ও প্রতিষ্ঠা দেখতে দেখতে সপ্তগ্রামে এসে পৌঁছলেন এবং দেখলেন, সপ্তগ্রাম ধরণীতে নাহি তার তুল, চালে চালে বৈশে লোক ভাগীরথী কুল, নিরবধি যজ্ঞদান পুণ্যবান লোক। ষষ্ঠীমঙ্গলের রচনাকাল 1679 থেকে 80 সাল, সপ্তদশ শতাব্দীর শেষ। সপ্তগ্রামের সমৃদ্ধি তখন অস্তমিত। সপ্তগ্রামের নাগরিক রূপ হয়তো তখনও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি, তবু কৃষ্ণরামের ষষ্ঠী দেবী যা দেখেছিলেন তা সরস্বতী কুলের সপ্তগ্রাম নয়, ভাগীরথী কুলের ত্রিবেণী বর্ণনা থেকেই বোঝা যায়। পরে প্রায় 1770 সালে, অর্থাৎ কৃষ্ণরামের ষষ্ঠীমঙ্গলের প্রায় 100 বছর পরে, বিজয়রাম যখন তীর্থমঙ্গল রচনা করেন, তখন সপ্তগ্রামের সব ঐশ্বর্য লুপ্ত হয়ে গেছে বোঝা যায়। কারণ বিজয়রাম হুগলির নাম করলেও সপ্তগ্রামের নাম করেননি। আরও প্রায় 1 শতাব্দী পরে দীনবন্ধু মিত্র যখন তাঁর সুরধ্বনি কাব্য রচনা করেন, তখনও সপ্তগ্রামের নামোল্লেখ করার তিনি প্রয়োজন বোধ করেননি। এইভাবে সপ্তগ্রামের উত্থান পতনের ইতিহাসের ধারানুসন্ধান করা যায় বাংলা সাহিত্যের ইতিহাসেও। বৃন্দাবন দাস ও বিপ্রদাসের উজ্জ্বল বর্ণনার পর মুকুন্দরাম, ফ্রেডারিক ও ফিচের সন্দেহজনক ইঙ্গিত সপ্তগ্রাম প্রসঙ্গে বিশেষ লক্ষণীয়। কৃষ্ণরামের ত্রিবেণীকে সপ্তগ্রাম বলে ভুল করার মধ্যে সপ্তগ্রাম নামের করুণ স্মৃতির পরিচয় পাওয়া যায়। তারপর বিজয়রাম ও দীনবন্ধুর চেতনা থেকেও দেখা যায় সপ্তগ্রাম অবলুপ্ত। এই হলো সপ্তগ্রামের কাহিনী।